যারা এই ভিডিওটা দেখছো, প্রথম কথা আমি জানি না কারা দেখছো। দ্বিতীয় কথা, আমি একদমই কোনো কিছু প্রেজেন্ট করছি অ্যাজ সাচ কনভেনশনালি ইউটিউবার, মানে ইউটিউব যেহেতু, ইউটিউবে লোকেরা যেভাবে কোনো কিছু প্রেজেন্ট করে আমি কনভেনশনালি করছি না। মানে নিজেকে দেখেও আমার বিরাট কিছু প্রেজেন্টেবল লাগছে না, বাট কিছু জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা করার বহুকাল পরেই চ্যানেল থেকে আমি কিছু ভিডিও শেয়ার করছি। বাংলাতে বলাটাই আমি প্রেফার করছি প্রথম কথা। কারণ আজকে যেটা নিয়ে আমি বলতে চলেছি সেটা ভাষা নিয়েই। আসলে ভাষা নিয়ে কয়েকটা কথা। ভাষা নিয়ে কি বলা যায়? ভাষা একটা খুব শক্তিশালী জিনিস। আমাদের এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার মধ্যে, দুটো দেশের মধ্যে একটা সংযোগ স্থাপন করে রেখেছে, যেটা খুবই, মানে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একটা বিরল বিষয়। ভাষার জন্য লোকেরা যুদ্ধ করছে, পাগল নাকি? তা আজকে সেই রকম বিষয় নিয়ে কিছু আমি বলবো না। আমার বিষয়টা একটু অন্যরকম, এবং আমি বরাবরই আমার নিজের মতে, নিজের বিশ্বাস, আমি এসেন্ট্রিক জিনিসপত্র শেয়ার করি। এসেন্ট্রিক অর্থাৎ আনকনভেনশনাল উইজডম বলা যেতে পারে। তো আজকে সেরকমই একটা জিনিস, এবং তার সাথে অবশ্যই কিছু ব্যক্তিগত যোগ, ব্যক্তিগত অভিজ্ঞতা, লিভড এক্সপিরিয়েন্স, তার ব্যাপারে আমি বলবো। অনেক সময় হয় আমরা জীবনে অনেক জিনিস জানি, আমরা অনেক জিনিস দেখেছি, মনে হয়েছে বাহ, জিনিসটা তো বেশ কুল, জিনিসটা তো বেশ ইন্টারেস্টিং, বাট তার সাথে হয়তো আমরা পার্সোনালি জড়িত নই, আমরা কখনো সেই জিনিসটি করেও দেখিনি, বা করলে কিরকম এক্সপিরিয়েন্স হতে পারে। সবটা মিলিয়েই তো এক্সপিরিয়েন্স, অনুভূতি বলা যাক, বা পারসেপশন বলা যাক। তো আরো 10টা জিনিস মিলিয়েই আমার মনে হয় একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স হয়। মাঝে মাঝে দুটো শব্দ আমি ব্যবহার করি দুই ভাষা থেকেই বড় করে। সেই অভিজ্ঞতাটা আমরা কেউই হয়তো সরাসরি তার সাথে যুক্ত নই, তা সত্ত্বেও আমরা জাস্ট জানি এবং বলি যে হ্যাঁ, একটা কিছু দারুণ জিনিস। আমার জীবনে এরকম অনেক ঘটনা আছে, অনেক জিনিস আছে যেগুলোতে আমি আকর্ষিত, আমি যেগুলোতে মজা পাই, ইন্টারেস্টিং মনে হয়, কিন্তু হয়তো আমি সেগুলো জীবনেও ডিরেক্টলি করিনি। অনেক কিছু এক্সাম্পল হতে পারে। খুব স্বাভাবিক উদাহরণ যদি আমি বলি, সেটা হচ্ছে মানুষের অন্ধকারময় প্রবৃত্তিগুলো, যেগুলো আমাদের মনে হয় যে বাহ, যদি আমরা করতে পারতাম কত ভালো হতো। এগুলো বাস্তব জীবনে সত্যি আমরা করিনি। সেগুলো একটা ফ্যান্টাসি একমাত্র। সেগুলোর সাথে আমাদের যোগ অতটা অব্দি লিমিটেড। অনেক এরকম পৃথিবীতে বিভিন্ন রকম ফ্যান্টাসি হয়। জেনারেলি ফ্যান্টাসি বলতে গেলে আমরা সেক্সুয়াল ফ্যান্টাসির কথাই বলি। মানে মানুষের যে মনস্তত্ত্ব অনুযায়ী, মানে মনস্তত্ত্ব বলতে আমি স্পেসিফিক্যালি সাইকো অ্যানালিসিসের কথা বলছি, যেটার জনকের নাম তোমরা অনেকেই হয়তো জানো, সিগমন্ড ফ্রয়েড। ফ্রয়েড নামটি বাজারে বহুল ব্যবহৃত একটি শব্দ। ফ্রয়েডের যে সাইকো অ্যানালিসিস, সেটা অনুযায়ী মানুষের তো যে সাইকি বা সোল, তিনটে ভাগে ভাগ করা যায়, সেটাও তোমরা জানো। দাঁত অনেক হয়েছে, তাই আমাকে শোয়ার জন্য বাড়ির লোক বলছে। তো আমি তাদেরকে একটু কায়দা করে তাড়িয়ে দিলাম, যেটা উচিত না অবশ্যই। তো এটা সবাই জানো যে অ্যাকর্ডিং টু ফ্রয়েড, সাইকি তিনটে ভাগে বিভক্ত: আইডি, সুপার ইগো অ্যান্ড ইগো। আইডি হচ্ছে আমাদের যে ইনস্টিংক্ট, ইগো হচ্ছে যেটা রিয়ালিটি, হ্যাঁ, সুপার ইগো হচ্ছে যেটা আইডিয়ালিস্ট ভার্সন অর মোরালিটি। মানে খুব গড়পড়তা ডেফিনেশন যদি আমি একটা বলি, তো এই ইনস্টিংক্টের মধ্যে অ্যাগ্রেশন পড়ে, সেক্সুয়ালিটিস পড়ে, ডিজায়ার্স পড়ে। তো এগুলোকে ফ্যান্টাসি হিসাবে বলতে পারি, বা এই সমস্ত ইচ্ছাগুলো যেগুলো আমরা এখন তাও একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে দেখি অনেক এক্সপ্লোর করছে। এক্সপ্লোর বলতে এই যে মানসিক কিছু ভাবনা চিন্তা, মেন্টাল ইমেজকে রিয়েলিটিতে করা, যেগুলোকে হয়তো আমাদের বয়স্ক লোকেরা এক্সপ্লোরিং, সো কল্ড এক্সপ্লোরিং বলে। সেক্সুয়ালি মেনলি হয় সেটা। বিভিন্ন রকম জিনিস, যেমন ওয়ান নাইট স্ট্যান্ড,
হুকআপস, যেগুলো আগে ছিল না আমি একদমই বলবো না, হয়তো ছিল, কিন্তু এই যে মেন স্ট্রিমে আসছে ব্যাপারটা, তো আমার মনে হয় সেটা কোথাও দাঁড়িয়ে একটা এক্সপেরিমেন্টেশন অফ আওয়ার জেনারেশন, একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক হিসাবেই দেখা যেতে পারে। একটা বড় শব্দ বলে ফেললাম। তো আমি খুব এই জিনিসগুলো নোটিস করি যে একটা মানুষ যখন কথা বলি বা একটা কথোপকথন হয়, তখন কোন শব্দটা কিভাবে ব্যবহার করা হচ্ছে, তার ইমপ্লিকেশন কিরকম, তার লম্বা চওড়া বা কতটা কমপ্লিকেটেড, বা কিভাবে তার গঠন কিরকম, তার কাঠামো, তার ফাংশন কি এক্স্যাক্টলি, কনটেক্সট কি, এই সমস্ত জিনিসগুলো আমার অবজার্ভ করতে ভালো লাগে। তো একটা অভ্যাসগত দিক হয়ে গেছে, এবং আমার যেটাই মনে হয়, আমি মনে এখন আসছে বলাটা বেশ, আমি মনে হয় আমি ঠিক ফিল করছি, সেই সমস্ত জিনিসগুলোই আমি বলি। আজকে এইভাবে প্রেজেন্ট করছি, কালকে হয়তো অন্যরকম ভাবে প্রেজেন্ট করতে আমার ভালো লাগলে আমি অন্যরকম ভাবে প্রেজেন্ট করবো, দাড়ি মুখ কামিয়ে একবারে ন্যাড়া ম্যাড়া হয়ে বসতে ইচ্ছা করলে ন্যাড়া হবো না, তাই ন্যাড়া হয়ে বসতে ইচ্ছা করলে আমি সেরকম ভাবে বসে বলবো। আহ, তো যারা শুনছে তারা কিছু না কিছু নিশ্চয়ই রিলেট করতে পারবে বা জানতে পারবে অবশ্যই। আর তার থেকে বড় কথা, আমি নিজে বলছি, আমার নিজে বলছি যখন, নিজেকে শুনছি, আমার কোথাও মনে হয় এটা একটা খুব বড় সাইকোলজিক্যাল জিনিস, যখন মানে এটা বিতর্কিত অবশ্যই, জীবনে ঘটে যাওয়া কোনো বিষয় নিয়ে আমরা কথা বলি, তখন সেটা কি আলটিমেটলি ব্যাপারটা কোথাও কেউ বলে রিইনফোর্স করে, যে একটা কথা বারবার বলছি যখন, মানে আমি আবার শুনছি জিনিসটা, হাতে পেন্সিল চলে এসেছে আমার হাতে, মানে জিনিসটা কানে যাচ্ছে, তো আবার আমার মাইন্ডে ওটা নিয়ে কিছু একটা চলবে, দিয়ে এটা হয়তো আবার রিইনফোর্সড হতে পারে। যাদের ব্রেকআপ হয় তারা যদি 14 বার তাদের ব্রেকআপের গল্পটাই বলতে থাকে, তাহলে তারা কেউ বেরোয় না সেখান থেকে। কেউ কেউ বলে যে না, অনেকবার বললে জিনিসটা মূল্য হারিয়ে ফেলে, যেমন একটা সবসময় যদি আই লাভ ইউ আই লাভ ইউ বলি, তো আই লাভ ইউ ব্যাপারে মানে চলে যায় বেসিক্যালি। তো মজার ছলে বললাম, এটা আরো ভালো উদাহরণও থাকতে পারে, তো এই উদাহরণটা খুব একটা খারাপ বলেও মনে হলো না। তো এটা বিতর্কিত ব্যাপার যে কি হয় না হয়। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে, আমার ব্যক্তিগত মতামত এটা, যে যখন কোনো জিনিস নিয়ে না বলা হয়, আহ, এবং তুমি সত্যি সত্যি জিনিসটার উপর কাজ করতে চাও, মানে এমন নয় জাস্ট চেপে রাখো, মানে নিজের মনে একটা, মানে বলে না, স্টিক করে থাকা, স্টিক না করে থেকে যদি জিনিসটা নিয়ে তুমি মানে একটা এগ্রিমেন্ট করে নাও জিনিসটার সাথে, জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারো, আমার সেটা মনে হয়। মানে এটা কোনো বারবার বলা না বলার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না। তো অনেককে বলতে শুনি বিষয়গুলি, সায়েন্টিফিক্যালি ট্রু কিনা বা কোনো ডিসিপ্লিন অফ সায়েন্স এটাকে স্বীকৃতি দেয় কিনা আমি জানি না, তবে যেটা লোক সমাজে চলে আসে আমি তোমাদেরকে সেটাই বললাম, তোমরা হয়তো শুনে থাকবে। যেটা বলছিলাম, যে এই যে ফ্যান্টাসি না এক্সপ্লোর করছে এখন জিনিসপত্রগুলো, সেই জিনিসগুলোর সাথে মানুষ আরো বেশি জানতে পারছে, আরো বেশি লিভড এক্সপিরিয়েন্স হচ্ছে, সত্যি কথা বলতে গেলে এটা লিভড এক্সপিরিয়েন্স, যেটা আমি বললাম। তো সুপার ইগো, ইড অ্যান্ড ইগো, তিনটে জিনিস। এবার আমরা রিওয়াইন্ড ব্যাক করবো যে আমরা কোথা থেকে আসছি কথাটা। তো সেটা আমি বোঝাতে কেন গেলাম, সেটা আমি বোঝাতে গেলাম একটা পার্টিকুলার কনটেক্সটে, যে কনটেক্সটটা ছিল আহ, খুব সম্ভবত মনের কিছু গভীর চিন্তা ভাবনা নিয়ে কথা বলতে বলতে ব্যাপারটা এলো। ফ্রয়েডের যে থিওরিটা, ফ্রয়েডের থিওরিতে তিনটে জিনিস যেটা আছে, সেটার সাথে না এবার যেটা অজানা তথ্য আমার ভালো লেগেছে পার্সোনালি, সেটা হচ্ছে প্লেটোর থিওরির একটা রেলিভেন্স, মানে প্যারালাল, নট রিয়েলি রেলিভেন্স, কথাটা ঠিক না, কথাটা হচ্ছে প্যারালাল। প্যারালালিটিটা অ্যাকর্ডিং টু প্লেটো, আমাদের যে সোল বা সাইকি, টেকনিক্যালিতে যাবো না, ব্যাপারটা হচ্ছে জাস্ট উপরে উপরে আমরা কথা বলবো ব্যাপারটা নিয়ে। প্লেটো আর্টকে খুব ঘৃণা করতেন, মানে প্লেটো আর্টকে ঘৃণা করতেন, এটা খুব একটা প্রচলিত কথা, তার একটা প্রপার ইন্টারপ্রিটেশন আছে, সেটা আমি বলে দিই। প্লেটো অ্যাকচুয়ালি আর্টকে ঘৃণা করতেন না, যদি আমরা ঘৃণাকে আমাদের কন্টেম্পোরারি মিনিং হিসাবে দেখি। প্লেটো বলেছেন যে সাইকি তিনটে ভাগে ভাগ করে, একটা হচ্ছে আমাদের দিমাগ, পাতি কথায় जहन जो होता है, जहन में जो रैशनल थिंकिंग होते हैं। दूसरा होता है हमारा दिल, दिल तो दिल बेचारा बच्चा है जी, कुछ समझते नहीं, जो जो मर्जी करता है। और जो होता है हमारे सेक्सुअल इंस्टिंक्ट, बहुत एनिमल वाली चीज़ है, तो उसके बारे में सभी को पता है, ज़्यादा बात करने की ज़रूरत ही नहीं है। প্লেটো হেটেড দ্য আর্ট। এবার এখানে প্যারালেন্সটা আমি এই জন্য বললাম যে অ্যানিমাল ইনস্টিংক্টের সাথে একটা আইডি উই ক্যান কম্পেয়ার,
র্যাশনাল থটসের সাথে আমরা হয়তো রিয়েলিটিকে কম্পেয়ার করতে পারি বা আমাদের ইগোর সাথে কম্পেয়ার করতে পারি, বা ইমোশন যেটা আছে ইমোশনের সাথে হয়তো আমরা ডিভোশন বা মোরালিটি বা এথিক্সকে কম্পেয়ার করতে পারি। তো একটা সিমিলারিটি বেসিক্যালি আমার মতে। এবারে বিষয়টা কি হয়েছে, বিষয়টা হচ্ছে প্লেটোর, অ্যাকর্ডিং টু প্লেটো, যে র্যাশনাল থিঙ্কিং, হি বিলিভ দ্যাট দ্য র্যাশনাল থিঙ্কিং ইজ দ্য ওয়ে, যে ওয়ে টু গেট এনলাইটেন্ড, ওয়ে টু নো দ্য রিয়েল নলেজ, অ্যাকচুয়াল নলেজ, সেটা অ্যাকচুয়াল নলেজ হয়তো মানে ফলস নলেজ, ট্রু নলেজ, লাইক ফলস গড, ট্রু গড, এরকম একটা ব্যাপার আর কি। তো ফলস গড, ট্রু গড, ফলস গড, ফলস ডেইটিস, ট্রু ডেইটিস, it's like the my point is coming from again some other perspective. Like in the ancient time, people used to worship some gods. Basically, they were more like anthropomorphic forms. মানুষের মাথার জায়গায় বডিটা মানুষের, বাট মাথাটা থাকতো একটা জন্তু জানোয়ারের, ল্যাজ থাকতো, শিং থাকতো। এরকম ভগবান হয় অ্যাকচুয়ালি, আমরা হিন্দু ধর্মে হয়তো যেরকম ভগবান সচরাচর দেখে থাকি, শিব, ব্রহ্মা, মহেশ্বর বা অন্যান্য ডেইটি, তাও তো দেখতে গেলে একটা ভগবানের অনেকগুলো হাত, সেটাও কি খুব ন্যাচারাল কিছু? মানে আই মিন টু সে, সেটাও কি ন্যাচারাল ইন দ্য সেন্স মানে মানুষের মতো না, ইটস নট লাইক আ টোটালি আ হিউম্যান রিপ্রেজেন্টেশন, দ্যাটস আ কাইন্ড অফ অ্যানথ্রোমরফিক রিপ্রেজেন্টেশন, মানে একটা প্রিমিটিভ রিপ্রেজেন্টেশন প্রিমিটিভ রিপ্রেজেন্টেশন, মানে একটা আদিমতা আছে। আদিম মানুষ কি করতো, যে কেভ পেন্টিংস এন্ড অল, তো সেখানে অ্যান্ড ডিফারেন্ট স্টোরিজ ফ্রম দ্য মিথোলজিস অ্যান্ড অল, সেখানে অনেক রাক্ষস, দৈত্য, মানে আদিম মানুষের তো জাস্ট দে আর নট লাইক ড্রয়িং অনলি দ্য পিকচার্স অফ দ্য অ্যানিমেলস, রাইট? তাদের ওখানে অনেক দৈত্য, অসুর, দানব প্রভৃতি জিনিসপত্র ব্যাপারে থাকতো। So it was kind of a mixed imagination, right? Different hideous features of different creatures, those were mixed together to form something like খিচুড়ি। অ্যান্ড খিচুড়ি পাতি কথায়, তো এই ফর্মসগুলোকে বলে অ্যানথ্রোমরফিক ফর্ম। এগুলো একদিক দিয়ে আমি যেটা বলবো পার্সোনালি, আই ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং টু থিঙ্ক, বিকজ সামহাউ আই থিঙ্ক ইট হেল্পস ইউ টু ইন্টারপ্রিট মেনি থিংস অ্যাবাউট ইউর সেলফ। অনেক থটস হয়, অনেক কমপ্লিকেটেড চিন্তাভাবনা হয়, যেগুলোকে আমরা ইন্টারপ্রিট করতে পারি না। ফর এক্সাম্পল, আমি যদি একটা স্টোরি, বাট ইফ আই টেক হেল্প অফ আ স্টোরি, ইফ আই টেক হেল্প অফ অ্যান মেটাফরিক্যাল স্টোরি, টু বি ভেরি প্রিসাইজ, একটা আজগুবি গল্প, একটা রূপকথার গল্প। ছোটবেলায় আমরা কিন্তু রূপকথার গল্প শুনতাম, তাই না? ঠাকুমার কাছে বা চেনা রকম কোনো বয়স্ক মহিলাদের কাছে, যাদের মানে দূর সম্পর্কে ঠাকুমাই হলো। আমি তো ভাই ছোটতে ঠাকুমার কাছে শুনেছি, তো আমি জানি না তোমরা কাদের কাছে শুনেছো। বই পড়তে পারো, অবভিয়াসলি দ্যাটস অলসো গ্রেট সোর্স অফ knowing about the fairy tales and all, but obviously no book is better than a ঠাকুমা, my personal opinion again. তো আই থিঙ্ক ওখানে আমরা কি করতাম, ওখানে যে আমরা তো রিলেট কেন করতে পারতাম, রিলেট ইন দ্য সেন্স এত ভিভিডলি জিনিসগুলোকে দেখতে কেন পারতাম, মানে অ্যাট্রাক্টেড কেন হতাম? অবভিয়াসলি ইট মেড সেন্স টু আস, অবভিয়াসলি উই ফাউন্ড ইট ডিলাইটফুল ইভেন ইফ ইট ওয়াজ নট রিয়েল, রাইট? তো কিছুটা যদি আমরা সেভাবে দেখি, যে কিছু কমপ্লিকেটেড ইমোশনস আমাদের ভেতর থাকে, যেগুলোকে হয়তো আমরা প্রবাবলি নর্মাল সেন্স, নর্মাল স্টেট অফ মাইন্ডে অ্যাকনলেজ করতে পারবো না, অ্যাকসেপ্ট করতে পারবো না, বাট ইফ উই টেক হেল্প অফ আ metaphorical story, it probably somehow it gives us that power to access them, and that's exactly why the anthropomorphic stories are more powerful. অনেক, ফর এক্সাম্পল আমি যদি গ্রিসের কথা বলি, গ্রিসে অনেক এরকম স্টোরি আছে। মিনাটোর বলে একটা মনস্টার থাকে, যার মাথাটা ষাঁড়ের মতো এবং বডিটা মানুষের মতো। তারপর মেডুসা আছে, মেডুসার গল্প, যেখানে মাথাতে অনেক লাইক আমার চুল যেমন পাকিয়ে পাকিয়ে আছে। এটা আপাতত ম্যাগি স্টেজে আছে। ম্যাগিটা যদি বড় হয় তাহলে একটা কেঁচো স্টেজে যাবে, কেঁচো থেকে আরো বড় হলে এটা একটা সাপ স্টেজে চলে যাবে। তো আমি বেসিক্যালি একটা মেডুসা টাইপের মেডুস বা কিছু একটা হয়ে যাবো। তো মেডুসা ইজ লাইক দ্যাট। অ্যান্ড again, like, তো বেসিক্যালি মাই পয়েন্ট অফ সেইং ইজ দ্যাট, লাইক again, মেডুসা কি রিয়েলি এক্সিস্ট করতো কি করতো না, নোবডি নোস। বাট ওই যে চুলের মধ্যে কিছু সাপ actually stood as a symbol, right? Symbol of a fear, symbol of an abomination, a hideous figures and all.
भय পেয়ে যায় লোকে। তো ভাইয়া क्या होता है कि যখন আমরা এরকম গল্প বানাই, রাক্ষসের গল্প, এই গল্প, ওই গল্প, আমার মনে হয় কোথাও গিয়ে এই গল্পগুলোর থ্রু দিয়ে আমরা একটা মানুষের প্রবৃত্তিকে ডিফাইন করি। যে এরকম একটা মানুষ ছিল যে খুব ভয়ঙ্কর দেখতে ছিল, যার মাথায় সাপ ছিল, যে যার দিকে তাকাতো সে পাথর হয়ে যেত। এবার একে নিয়ে যদি একটা গল্প ক্রিয়েট করি যে তার সাথে একজনের দেখা হলো, ফর এক্সাম্পল সাপোজ ওই রকম ভয়ঙ্কর একটা মানুষ তার প্রেমে পড়ে গেল। ভয়ঙ্কর একটা মানুষ যার মাথায় চুল আছে, সে একটা ধরা যাক রাস্তা দিয়ে কেউ যাচ্ছিল, দেখতে শুনতে ভালো হয়, তার প্রেমে পড়ে গেল। তো somehow we draw parallels ki yeah, the fierce kind of creatures can also fall in love with normal things. তো এটা একটা মানুষের প্রবৃত্তি। এবার ধরা যাক আমি খুব একটা হিংস্র টাইপের মানুষ, সারাক্ষণ খুন খারাপি করে বেড়াই, এরকম একটা গল্প শুনে আমার মনে হলো যে then maybe I am also capable of falling in love, and হয়তো that's also true. তো I discovered this thing in me that was like a very latent one, যে আমি কোনোদিন প্রেমে পড়তে পারি, এই ভাবনাটা হয়তো আমার মাথায় কোনোদিন আসেনি। আমি সকাল সন্ধ্যা হয়তো ভাই চাকু নিয়ে ঘুরে বেড়াই, লোকজনদেরকে মার্ডার করি, ফোনে সুপারি আসে যায়, কাজ করি, বেরিয়ে যাই। তো আমি এরকম একটা গল্প পড়ে আমার মধ্যে একটা অভিব্যক্তি জাগলো। ভাই আমার মনে হলো যে আমার মধ্যে জিনিসটা হতে পারে, প্রবাবলি দ্যাট ইজ অলসো দেয়ার, নট লাইক। এখানে একটা ডিবেট অবশ্যই হতে পারে যে গল্পটা পড়ার পর কি আমার ইমোশনটা জাগলো, নাকি ইমোশনটা ছিল এবং গল্পটা পড়ার পর সেটাকে আমি অ্যাকনলেজ করলাম। সেটা একটা বড় ফিলোসফিক্যাল প্রশ্ন। আমার মনে হয় তোমরা এটা নিয়ে ভেবো কি হতে পারে ভাই। তবে আমি নিজে পার্সোনালি অনেক জায়গাতে দেখেছি যে এরকম কিছু গাঁজাখুরি গল্প, এরকম কিছু প্রাগৈতিহাসিক গল্প যেগুলোতে অ্যানথ্রোমরফিক বিষয় আছে, সেগুলোকে সেন্টার করে আমি অনেক কিছু লিখেছি। সেগুলোকে সেন্টার করে আমি কিছু নাটক, গল্প, ইভেন আমার লেখা কিছু ছড়া টড়াতেও এদের মেনশন আছে, এবং সেগুলো আমার মনে হয় সেগুলো দিয়ে যথেষ্ট হিউম্যান ইমোশনস এক্সপ্রেস করা যায়, এবং কিছু ইমোশন হয়তো আমার একান্তই নিজস্ব, যেগুলো হয়তো আমার ভেতরে ছিল, আমি কোনোদিন সেগুলোর সাথে হয়তো আমার জান পরিচয় হয়নি, বাট এই গল্পগুলো না লিখলে হয়তো আমি হতাম না। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে এখানে এবার যে রিভাইন্ড করি, সেটা হচ্ছে অ্যানথ্রোমরফিক যে জিনিসগুলো, সেগুলো মানুষের যে ভেতরের ইমোশন, মানুষের ভেতরে যে আবেগ অনুভূতি, যেগুলো অনেক ভেতরে থাকে, সেগুলোকে বাইরে আনতে সাহায্য করে। তো আমার মনে হয় অ্যানথ্রোমরফিক জিনিস ইজ আ গুড থিং। তো ভাই কোথায় ছিলাম? ফলস ডেইটি, টু ডেইটি। তো এবার যেমন হয় আর কি, বেসিক্যালি থিওরিটা এটা, ক্রিশ্চিয়ানিটি যখন পাওয়ারে এলো, এই থিওরিটা সম্পর্কে আমি জেনেছিলাম এখন হচ্ছে 2025, 2024, 2023, 22, 21, 20, 20 আর 21-এর মাঝের একটা সময় আমি এই থিওরিটার ব্যাপারে জেনেছিলাম। সেটা হচ্ছে যে ডাভিন্সি কোড বলে একটি বই আছে, ড্যান ব্রাউনের লেখা। বিখ্যাত একটি চলচ্চিত্র আছে এই বইটির উপর নির্ভর করে, সেম নামেই। তাই এই বইটিতে ড্যান ব্রাউনের মতামত এটা ছিল, ড্যান ব্রাউন is a very excellent writer. He is considered an excellent thinker, but we do not really consider him as a scientist or something. প্রথম কথা, সায়েন্টিস্ট ইন দ্য সেন্স কি ও যে থিওরিগুলো দেয়, লোকেরা খায়, লোকেদের ভালো লাগে পড়তে, অ্যান্ড টু সাম এক্সটেন্ট ইট মেক্স সেন্স টু ইউ, টু পিপল লাইক ইউ, টু পিপল লাইক মি। But for a trained academician or a trained scientist, or people who are trained in certain disciplines like psychology or history, probably they do not fully agree with him. So we can safely assume that, or safely say, not assume, safely say that he is actually a controversial figure. So Dan Brown, according to Dan Brown, the theory is that যখন Christianity got the control, এবার একটা খ্রিশ্চানিটি কি, একটা ধর্ম, ঠিক? ধর্ম মানে আচরণ, আচরণ মানে রীতিনীতি এবং মানুষের ব্যবহার। এতদিন মানুষ একরকম ভাবে চলে এসেছে, ধরা যাক আমি চপ কাটলেট খাই, আমি চপ কাটলেট ডান হাত দিয়ে খাই। হঠাৎ করে আমাকে আজকে বলা হলো তুমি ডান হাত দিয়ে চপ কাটলেট না খেয়ে বাঁ হাত দিয়ে খাবে, এরকম একটা কথা বলা হলো। তো প্রথম প্রশ্ন আমার হবে যে আমি কেন খাবো, এটা প্রথম প্রশ্ন। আমাকে যদি কেনতে কনভিন্স করে দেওয়া হয়, ধর্মান্তর, ওকে, ধর্মান্তর। তো আমাকে যদি কেনতে কনভিন্স করে দেওয়া হয়, ধর্মান্তর। তারপর কিভাবে, মানে আমি মেনে নিয়েছি যে ঠিক আছে যীশুখ্রিস্ট আছে, খ্রিস্ট ধর্ম আছে, খ্রিস্ট ধর্মে সব কথা ঠিকই, ওল্ড টেস্টামেন্টে
এটা এতদিন জিনিস না মানতাম, আমি জিনিস ছিলাম ভাই, এখন নিউ টেস্টামেন্ট এসেছে, আমি নিউ টেস্টামেন্টের কথাবার্তা শুনে চলবো। এখানে একটা সমস্যা দাঁড়ায়, সেটা হচ্ছে কিভাবে চলবো, কারণ এতদিন একভাবে চলছিলাম, এবার আরেকভাবে চলবো কিভাবে। तो এখানে भैया जब कोई सिस्टम इंट्रोडक्शन होता है, तो भैया तो कहाँ थे हम, घर वाले फिर से डिस्क्लेमर दे के गए। मेरे घर वाले बहुत केयरिंग हैं, इतना केयरिंग मुझे नहीं चाहिए, फिर भी ठीक है, जो मिल गया तो मिल गया, तो उसी के साथ ही खुश है हम। जिंदगी में दुखी नहीं रहना है, तो इसीलिए जो मिलता है उसको ही गले लगा लेते हैं। तुम भी आ जाओ दोस्त, तुमको भी गले लगा लेंगे। तो हम कहाँ थे कि भैया चलो, एक नया कुछ हो रहा है, बहुत बढ़िया। अब इस नए जो चीज़ है, ये तो भाई एलियन कॉन्सेप्ट है, मतलब पता नहीं भाई, नया कॉन्सेप्ट है, इस एलियन कॉन्सेप्ट कर रहे हैं, इसको कैसे करेंगे। इसको करने के लिए तो हम क्या करते हैं, हम नेचुरल चीज़ें करते हैं, सही है, जो हमको नेचुरल लगता है वही नेचुरल करते हैं। अब इसमें एक मुद्दा है कि क्या नेचुरल है। अब देखो, तुम जो रह रहे हो, मैं जो रह रहा हूँ इस घर में, इस घर में क्या है, चार दीवार है, एक ऐसा एक ऐसा एक ऐसा एक ऐसा, हम कहते हैं चार। अच्छा तो हाँ, चार ही दीवार है, एक ऐसा ऐसा एक ऐसा, एक पीछे से ऐसा, सामने सामने, ठीक है। और दो, एक छत है और फ्लोर है, सही है भाई। मेरे को तो लगता है चार दीवार से छह दीवार बोलते तो अच्छा लगता। तो इस छह दीवार के जो घर है, इसको हम समझ ले भैया, इधर ही पैदा हुए हैं, इधर ही पैदा हुए हैं, हम जो भी है देख रहे हैं, खा रहे हैं, पी रहे हैं, इधर ही सो रहे हैं, रह रहे हैं, इधर ही हम चल बसेंगे शायद कुछ सालों बाद, जो हाल है चाहे पूरी दुनिया की। तो अब बात है कि नेचुरल है, जी हाँ, ये नेचुरल नहीं है। क्यों नेचुरल नहीं है, क्योंकि अगर हम नेच अब ये डिपेंड करता है तुम्हारे डेफिनेशन नेचर की। अगर तुम नेचर को प्रिमिटिविटी के साथ अगर डिफाइन करो कि जो प्रिमिटिव था वही नेचुरल, तो ये नेचुरल नहीं है। नेचुरल होता तो हमको गुफा में रहना पड़ता, गुफा में रहते, आग जलाते भाई, तो शाम को बैठते उधर, सारी सुबह हम घूमते और जानवरों का शिकार करते, फिर बैठते आग के पास और खाते, जलाते, पकाते, जो भी करते, और रात में जल्दी सो जाते, मेरी तरह इतना रात जाग जाग के कोई वीडियो नहीं बनाता। तो ये नेचुरल नहीं, जाहिर बात है नेचुरल नहीं है, मगर ये नेचुरल हो चुका है। हमारा दिमाग इसको नेचुरल समझता है, क्योंकि ये एक रिवाज बन चुका है, हैबिट हो चुका है, हम बचपन से कर रहे हैं, करते करते इसमें एक सेंस आ गया है कि हाँ यही तो है भाई, इसके अलावा क्या है भाई। तो जो कैथोलिक चर्च थे, तो उनका मुद्दा ये था, मैं नहीं कह रहा, ये डैन ब्राउन कह रहा है, ठीक है? और मुझे किसी की कोई पर्सनल बिलीफ पे कोई हिट नहीं करना है, ये मेरा कोई पर्सनल ओपिनियन भी नहीं है, बस एकेडमिक डिस्कशन कर रहे हैं, तो जो भी सुन रहे हैं कृपया ध्यान रख के इसको एकेडमिकली ही ले, ये मेरा मेन मुद्दा है। अब आते हैं अपने मुद्दे पे, थोड़ा बैठ लेते हैं अच्छे से भाई। तो क्या होता है, हम बोलते हैं क्या होता है, तो इस चीज़ को नेचुरल बनाना पड़ा। कैथोलिक चर्च ने जो नए सिंबलिज्म को इंट्रोड्यूस किया है, जो जीसस क्राइस्ट का सिंबल है, एक चर्च मतलब एक रिलीजियस मतलब फेथ मतलब, उसमें बहुत सारे सिंबल्स होते हैं, बहुत सारे रिचुअल्स होते हैं। अब ये जो रिचुअल्स है, जो सिंबल्स है, सिंबल्स में क्या है, एक तो बन गया हमारा क्रॉस, ठीक है, जो बहुत ही सेक्रेट माना जाता है क्रिश्चियन धर्म में। तो एक क्रॉस होता है, क्रॉस पे जीसस क्राइस्ट है। और और एक तो सेंट्रल फिगर है ट्रिनिटी का, गॉड द फादर, गॉड द सन, एंड आई थिंक other one is God the creator. I'm not sure, pardon me for that. तो अब ये ट्रिनिटी का कॉन्सेप्ट है, जाहिर सी बात है, मगर इसके अलावा भी कुछ कॉन्सेप्ट्स हैं। देखो, क्रिश्चियन मैथोलॉजी के पहले क्या था, ये हम सोचते हैं, इसके पहले के सिंबल्स थे कि ग्रीक पैंथियन, राइट। मैं क्रिश्चियन शायद ज़्यादा बोल गया, मेरे को मतलब जीव से स्टार्ट करना चाहिए था। अब्राहमिक रिलीजन तो जीव भी होता है, ओल्ड टेस्टामेंट वाला रिलीजन। तो वहाँ पे जो सिंबलिज्म थे, वो तो उनके पहले तो ग्रीक मैथोलॉजी का, मतलब ग्रीक पैंथियन का टाइम था, ज़माना था, राइट। ग्रीक पैंथियन, अब देखो ग्रीक पैंथियन से बहुत सारे सिंबल वो बोरो थे। लाइक तुम अगर सोच ही लो, तो जो इब्राहिमिक रिलीजन में सिंबल होता है, स्टार ऑफ डेविड होता है, वो कहीं ना कहीं ग्रीक से
कहीं ना कहीं कुछ ना स्टोरी तुमको मिल जाएगा जहाँ से वो इंस्पायर्ड है। तो और क्या है, और जो कुछ अलग सिम्बोलॉजीज है, फॉर एग्जांपल तुम सोचो कि वहाँ गॉड को कैसे डिपिक्ट करते हैं। गॉड वो एक दाढ़ी वाला बंदा होता है, तो डैन ब्राउन कहते हैं उसके साथ ज्यूस का सिमिलरिटी है। मतलब ज्यूस है, ज्यूस भी वो दाढ़ी वाला बंदा था, दिखने में बहुत ही हैंडसम मस्कुलर था। तो अब जो गॉड द क्रिएटर के इमेज है वो ज्यूस के इमेज के अनुकरण से बनाया गया, मगर थ्योरी बहुत ही अलग है, सही है ना, कि ग्रीक में अलग सा ही थ्योरी है कि ग्रीक में जो गॉड हेड होता है वो अपने फादर को असैसिनेट या मर्डर जो भी कर कातिल कातिल का खत्मा कर देते हैं, फिर वो गॉड बनता है। उसका जो नेक्स्ट जनरेशन में गॉड होगा वो भी फादर का खत्मा कर देंगे, फिर गॉड बनेंगे। और क्रिश्चियन मैथोलॉजी या ज्यूस ट्रेडिशन में ऐसा कुछ नहीं है। गॉड ने कहा लेट देयर बी लाइट एंड देयर वाज लाइट, एज सिंपल एज दैट। गॉड का कौन कॉन्सोर्ट है, गॉड के साथ कौन रहता है, वो क्या करता था, इतना कोई मेंशन ही नहीं है। तो अब कुछ कंट्रोवर्शियल टेक्स्ट है, मैं ये भी बोल देता हूँ, जिनको और विस्तार से जानना है तो मुझे ये मेरा जानने की तरीका है। कोई मेन टेक्स्ट जिसको हम कैनोनिकल टेक्स्ट कहते हैं, तो तुम कैनोनिकल टेक्स्ट को अच्छे से समझना चाहते हो तो मैं एक उल्टा तुक्का लगाता हूँ। मैं क्या करता हूँ, उसका जो मतलब उल्टा चीज़ है, एंटीथेसिस है। एक होता है थेसिस और एक एंटीथेसिस। पता है स्ट्रिक्टली स्पीकिंग गलत यूजेज हो रहा है दो शब्द की, मगर समझाने के लिए मैं बोल रहा हूँ थीसिस और एंटीथेसिस। तो हम एंटीथेसिस को पकड़ते, मतलब क्या, जो चीज़ें उसके अगेंस्ट में बोलती है कि नहीं भाई नहीं, गलत है, नहीं गलत है, नहीं करना चाहिए, तो हम नहीं करना चाहिए पहले सुनते, फिर हमको ज्ञान होता है कि करना क्या क्या चाहिए था। ऐसा हमारा थोड़ा सा अप्रोच है। तो वो जो किताब है बाइबल को समझने के लिए, मुझे लगता है कि उसके ऐसे थीसिस करो जो बाइबल को कंट्राडिक्ट कर रहे हैं या बाइबल के एक्स्ट्रा कुछ बोल रहे हैं, बाइबल को अपोजिट कुछ बोल रहे हैं, मतलब इधर उधर के वो नेबर्स है ना। मतलब क्या होता है गांव में अगर किसी का शादी वगैरह हो रहा है, तो लड़की के वो जो कैरेक्टर होता है उसके बारे में घर वालों से जितना पूछते हैं वो आजू बाजू के लोगों से ज़्यादा पूछते हैं लड़के। नहीं भी पूछे तो वो आगे बोल देते हैं। तो क्या करो, कि ऐसा अप्रोच करो कि इधर टारगेट डायरेक्ट नहीं करना है, साइड में आजू बाजू में टारगेट करो, क्योंकि ये बंदा तो हमेशा अच्छा ही बोलेगा खुद का। तो इसलिए आजू बाजू में देखो, ऐसे कुछ आजू बाजू चीज़ है जिसको एक नाम तो आ गया, डेड सी स्क्रॉल नाम का एक मैन्युस्क्रिप्ट है। बेसिकली कहा ये जाता है कि जब बाइबल लिखी हुई थी, ये डैन ब्राउन की किताब में मेंशन है। अब बाइबल के अंदर कुछ चैप्टर्स होते हैं, और ये चैप्टर्स में कई सारे जो जीसस क्राइस्ट के फॉलोअर्स है, लाइक उनके एपोस्टल्स, एपोस्टल्स कहते हैं, APOSTLES, आई एम नॉट श्योर इफ आई एम प्रोनाउंसिंग इट राइट और रॉन्ग। तो एपोस्टल्स जो थे, तो उन्होंने गॉस्पेल्स लिखे थे एक एक करके, मतलब कुछ बात कहनी जीसस के बारे में, या फिर ज़िंदगी के बारे में, या फिर उन्होंने जो सीखा है उनके बारे में, या फिर जो भी हो उनका जो मुद्दा है वो उस किताब में लिखते हैं। गॉस्पेल ऑफ, ये हो गया सेंट पीटर, गॉस्पेल ऑफ सेंट बर्थोलोम्यू, ब्ला ब्ला ब्ला। तो अब क्या होता है कि कुछ गॉस्पेल को छुपाया गया था, क्योंकि कैथोलिक चर्च, देखो क्रिश्चियनिटी के भी बहुत डिनो डिनोमिनेशंस होते हैं। मतलब एक हो गया हमारा जो मेन स्ट्रीम है वो कैथोलिक चर्च हो गया, और भी बहुत सारे ऐसे चर्च वगैरह है। इजिप्ट के कुछ लोग एक तरह से क्रिश्चियनिटी को देखते हैं जो अलग हिस्से में है। सपोज ग्रीस के लोग वो अलग तरीके से देखते हैं। जो कैथोलिक हो गया वो तो सेंट्रल अथॉरिटी है, सबको पता है, जो पोप है, पोप हमारे कैथोलिक स्टाइल से ही है। तो कैथोलिक स्टाइल बोल रहे हैं, और दूसरे लोगों को लगता है कि नहीं भाई ऐसे नहीं फॉलो करना, दूसरे स्टाइल से फॉलो करना है, हम लोग अपने मज़हब से फॉलो करेंगे, अपने मिजाज, बंगला में जो उसको मिजाज कहते हैं, तो ऐसे करेंगे। अब इसमें क्या हुआ कि भैया कैथोलिक लोग जो थे उन्होंने कुछ चीज़ों को हटा दिया। मतलब ऐसे कुछ गॉस्पेल लिखे गए थे जहाँ पे कुछ बातें हुई थी जो कैथोलिक लोगों को अच्छा नहीं लगा, मतलब कैथोलिक रूलर्स, मतलब ये चार्च वगैरह जो हुआ। देखो अल्टीमेटली जो भी हो, तुम्हारा रिलीजन हो या स्पिरिचुअलिटी हो या जो भी हो, अगर तुम उसे लार्ज स्केल करना चाहते हो तो इंस्टीट्यूशनलाइजेशन का बात चल रहा जाता है। इंस्टीट्यूशनलाइजेशन क्या है, एक सिस्टम है, तो एक बिजनेस है बेसिकली, इसका एक मॉडल होता है।
हर हर चीज़ों, जब तुम वाइड स्केल में चालू करते हो, तो जब उसका सिस्टम आता है, जब उसका मॉडल आता है, तब क्या होता है, तब तुम्हारा एक पर्टिकुलर गोल होता है कि इस गोल को हासिल करना, एक पर्टिकुलर एजेंडा बन जाता है, एक पर्टिकुलर प्रोपागेंडा बन जाता है कहीं ना कहीं। तो तुम्हें उस प्रोपागेंडा की को फॉलो करना ही पड़ता है। सपोज फॉर एग्जांपल तुम एक टीचर हो, या फिर मैं कहूँ तो तुम एक टीचर नहीं, छोड़ो, हाँ टीचर भी हो सकते, प्रोफेसर हो, ठीक है, तुम एक मेडिकल कॉलेज में पढ़ा रहे हो। अब देखो, बात ये है कि इतने दिनों से कुछ चीज़ों को ऐसे ही समझाया जा रहा है, ऐसे ही चला आ रहा है, ये चीज़ ऐसा है। हो सकता है इसका कोई ऑल्टरनेटिव व्यू भी हो सकता है कि सपोज मैं अगर एग्जांपल ले लूँ, पैरासेल्सियस नाम की एक पुराने ज़माने के डॉक्टर थे, पैरासेल्सियस। सेल्सियस तो एक ग्रेट केमिस्ट का नाम था। खुद को वो सेल्सियस से भी ज़्यादा ताकतवर मानते थे, इसीलिए वो पैरासेल्सियस खुद का नाम खुद ही रखते। उसका असली नाम था थियोफ्रास्टस बॉम्बास्टस, थियोफ्रास्टस बॉम्बास्टस समथिंग समथिंग, तरीका है बोलने का मेरा। तो थियोफ्रास्टस जी मर चुके हैं और सभी उसको पैरासेल्सियस नाम से ही जानते, तो मुझे नहीं लगता है कि कोई ऑफेंड होगा ज़्यादा। तो हम कहाँ थे, हाँ हम इधर थे कि, तो उनका जो मानना था, तो पैरासेल्सियस का भी कोई थ्योरीज था कि बॉडी जो बनता है, बॉडी बॉडी में जो डिजीज होते हैं, डिजीज को इंटरप्रेट करने के लिए वो कुछ चीज़ों की इम्बैलेंस की वजह से होते हैं। तो उस ज़माने में बहुत सारे अजीब चीज़ें की मेंशन किया जाते थे कि जो फ्लूइड वगैरह, हम जो अब बॉडी को समझते कैसे समझते हैं, हम इसको बायोलॉजिकली अंडरस्टैंड इट इन टर्म्स ऑफ आवर नर्वस सिस्टम, आवर सर्कुलेटरी सिस्टम, endocrine, the hormone system, etc. and etc. There are a lot of systems, right? But in this time, people had other kind of theory. They used to think in terms of different elements. Someone used to think in terms of earth, air, water, fire, and ether. एक बंदा ऐसा समझ रहा है, दूसरा बंदा लाइक पैरासेल्सियस जी समझते थे in terms of some things. I do not exactly remember them, but it was like a vitreous humors, things like that. We still today use this. The funny thing is that these are not really like a very alien concept. I mean, তোমরা সবাই কোথাও না কোথাও এগুলোর সাথে পরিচিতই। যদি মেডিকেল সায়েন্স পড়ো, ইভেন ক্লাস 12-এ তোমাদের বায়োলজি থেকে থাকে, and তারপর যদি নিট দিতে বসো এবং কোনো না কোনো কারণে হয়তো তুমি সাকসেস পেলে না, বা চরম ডিপ্রেশনে চলে গেলে, বা ফ্রাস্ট্রেশনে চলে গেলে, দিয়ে সেগুলোর বসে বসে নিট কভার না করে আমার মতো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে শুরু করলে, তাও তোমরা এটুকু জানবে যে নিট যখন পড়েছিলে সেখানে এমন কিছু টার্মসগুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি প্রাচীনকালের বহু জিনিসপত্রের সাথে রিলেটেড। সাম কিছু জিনিস মাইথোলজির সাথে রিলেটেড, কিছু কিছু জিনিস মধ্যযুগীয় কিছু ডাক্তার বা অ্যালকেমিস্টদের সাথে রিলেটেড। তো এরকম অনেক এলিমেন্টস আছে। ফর এক্সাম্পল, আমাদের যে হিউমার অ্যান্ড ভিট্রিয়াস, এই দুটো শব্দ আমার কেন মনে আছে, কারণ আমাদের চোখ, যেটা চোখের মধ্যে অ্যাকুয়াস হিউমার অ্যান্ড অ্যাকুয়াস ভিট্রিয়াস দুটো জিনিস থাকে। তো সেই জন্য আমার জিনিসটা মনে আছে এখনো। ইভেন আমি আরেকজনকে অনেক আগে বলছিলাম, বেসিক্যালি একটা বন্ধুকে আমার, যে আমাদের স্পাইনাল কর্ড আছে, তো স্পাইনাল কর্ড, তো তার চারপাশে ভার্টিব্রিজ আছে। ভার্টিব্রিজের যে ফার্স্ট ভার্টিব্রিজ, এটা প্রবাবলি এখান থেকে স্টার্ট, আই থিঙ্ক দেখাতে পাচ্ছি কি এই জায়গাটা থেকে, আহ, দেখা যাচ্ছে না, এখান থেকে বোধহয়, মানে আমি যতদূর ফিল করতে পারছি। তো এই বোনটাকে বলে অ্যাটলাস। অ্যাটলাসটা কি, অ্যাটলাসটা আই থিঙ্ক এই জায়গাটা, এখান থেকে আমি তো যতটা ফিল করতে পারছি তার এখানে থাকতে পারে, এখানে কি আছে না, আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট ভার্টিব্রে দ্যাট আই এম টাচিং। এই যে এই জায়গাটা, তো যাই যতটা দেখাতে পারলাম, তো এবার যতটা দেখাতে পারলাম, তো ভার্টিব্রেটা ফার্স্টের নাম অ্যাটলাস। অ্যাটলাস নামটা কোথা থেকে এসছে, দেখো অনেকে হয়তো বলতে পারো যে মানচিত্র যেটা, সেটা ছোটবেলায় আমরা অ্যাটলাস পড়তাম। অ্যাটলাস অ্যাকচুয়ালি হচ্ছে একটা টাইটান, অ্যাটাক অন টাইটানের টাইটান না। তো এই টাইটান হচ্ছে যে গ্রিক মাইথোলজি থেকে বড় একটা কনসেপ্ট। গ্রিক মাইথোলজিতে টাইটানরাও ছিল অ্যাকচুয়ালি খুব শক্তিশালী একটা প্রজাতি বলা যেতে পারে। খুবই ইনঅ্যাকুরেট শব্দ, যাই হোক আমি অনেক ইনঅ্যাকুরেট শব্দ ইউজ করি, তো সিরিয়াসলি আমাকে এগুলো নিও না, প্রথম কথাই। যতটা নেওয়ার মনে হবে ততটা নিও, যতটা নেওয়ার মনে হবে না নিও না, একদমই নিও না।
তো টাইটানের গল্প অন্য কোনো দিন আমি বলবো, অ্যাটাক অন টাইটানের কথাও আমি নিশ্চয়ই বলবো। তো টাইটানরা কি, টাইটানদেরকে হারিয়েই ভগবান যারা জিউস বা বাকি যে গ্রিক প্যান্থিয়নের যে দেবতারা যারা অলিম্পাস মাউন্টেনে থাকে, তো পাওয়ারফুল গডস যাদেরকে গ্রিকরা পুজো করতো পাতিকথায়, তাদের আগে ছিল টাইটানরা। মানে টাইটানরা খুব প্রাইমোর্ডিয়াল ডাইটিস, মানে ওরা অ্যাকচুয়ালি যে পৃথিবী আমরা খুব, হ্যাঁ পাতিকথা যদি বলি, আমাদের ভারতবর্ষে যদি আমরা চারিদিকে দেখি যে অনেকে দেখি মাটি পূজা করে, অনেকে গাছ পূজা করে, অনেকে জল পূজা করে, এগুলো কি, এগুলো তো এবার প্রকৃতির এক একটা সিম্বল, তার সাথে মানুষ একটা মিনিং লাগিয়েছে, একটা দেবত্ব দিয়েছে তাদেরকে, ঠিক একটা ভেনারেশন, একটা রেসপেক্টের জায়গা থেকে বিষয়টা এসছে। তো এই যে টাইটানের কনসেপ্টটা কিছুটা এরকম বলতে পারো যে ওরা অ্যাকচুয়ালি ভগবানই, মানে ভগবানদের আগের ভগবান, মানে তার থেকে তাদেরও আগে, মানে এখানে আমাদের যেমন হিন্দু ধর্মে হায়ারার্কি থাকে, এটা ইন্দ্রলোক, এটা আম, ব্রহ্মলোক, এটা বিষ্ণুলোক, বৈকুণ্ঠ। তো ওদের আমরা টাইম লাইন অনুযায়ী দেখি, মানে ওদের একটাই লোক যেখানে ভগবানরা থাকে, মাউন্ট অলিম্পাস। তার আগের যারা ভগবান ছিল, আগের জেনারেশন, তার আগের জেনারেশন, তো আগের জেনারেশনটা জাস্ট ছিল টাইটান্স। তো টাইটানদের মধ্যে অ্যাটলাস ওয়াজ দ্য লিডার অফ দ্য টাইটান্স। তো এবার অ্যাটলাস কি, অ্যাটলাসের সাথে এই যে এই কারেন্ট ভগবান, মানে যে জিউস, জিউস আর যাদেরকে অ্যাকচুয়ালি গ্রিকরা পুজো করতো, অ্যাকচুয়ালি পূজা করতো, তাদের আগের যারা টাইটান, তাদের সাথে যুদ্ধ হয়েছিল। আমি আগে বললাম না, একজন ভগবান এই যে টায়ারটা তৈরি হয়েছিল, আগের টায়ার খতম করে, মানে যে লিডারকে তার খাতমা করার পর তারপরেই জিউস পাওয়ারে এসেছিল। তো এখানে খাতমা করেছিল সে ক্রোনোস বলে একটা টাইটানকে। যাই হোক, তো অ্যাটলাস ওয়াজ অলসো আ পাওয়ারফুল টাইটান লাইক ক্রোনোস, যাকে খাতমা করে জিউস পাওয়ারে এসেছিল। যখন জিউস পাওয়ারে আসে, এই যে টাইটান ছিল তাদেরকে শাস্তি দিয়েছিল যে তারা নরকে গিয়ে পচবে ভাই, পাতি কথা, নরকে পচবে, তোমরা আমাদের শত্রুপক্ষ, তোমাদেরকে আমি হারিয়ে দিয়েছি, এবার যাও, রোট ইন দ্য ফায়ার অফ হেল, টার্টারাস। গ্রিকে, গ্রিক দেশের হেলকে টার্টারাস বলে। তো টার্টারাসের, বাট অ্যাটলাসের পানিশমেন্ট ওয়াজ ডিফারেন্ট। অ্যাটলাস ওয়াজ সাপোজ টু ক্যারি দিস ওয়ার্ল্ড অন হিজ ব্যাক। That was the work of Atlas. Atlas was basically carrying all this whole world on his back। भाई बंदा एक ऐसे करके वो पूरा धरती को अपने कंधों पे रख के, धरती का बोझ लेकर बंदा हमेशा खड़ा रहता था। तो ये था एटलस का फंक्शन। तो अब कितनी सुंदरता है इस एनालॉजी में, सोचो कि जिसने भी इस बोन को एटलस नाम दिया है, तुम समझ सकते हो कि वो सोचता है कि हमारा जो सर है वो हमारा पूरा यूनिवर्स है, और ये जो एटलस है वो उसको कैरी कर रहा है। तो ये था एक एनालॉजी। तब तुम ऐसे करके जब पढ़ोगे तो तुम्हें कुछ चीज़ें बहुत ही इंटरेस्टिंग लगेगा, कुछ चीज़ें बहुत ही ज़्यादा इंटरेस्टिंग लगेगी। इसीलिए मैं कहता हूँ कि तुम साइंस के स्टूडेंट हो, बहुत अच्छा बात है, मगर लिटरेचर की ओर ऐसी नज़र से मत देखो, मत देखो। क्योंकि भाई जो साइंस है उसका एक जुकाम हो गया है, माफ कर देना। जुकाम होता है तो बहुत सेक्सी हो जाता है, तो इसीलिए जुकाम अच्छा लगता है। तो क्या बात हम कह रहे थे, बात हो रहा था कि जो साइंस है उसका एक अपना हिस्ट्री है भाई। साइंस जब तुम देखते हो कि हम गए लेबोरेटरी में, एक माइक्रोस्कोप के अंदर एक सैंपल रखे, उसको देखे, कुछ कंक्लूशंस निकले वहाँ से, तो हम डायग्नोस कर दिए भैया कि ये बीमारी है। या फिर एक हमें अचानक से कुछ हाइपोथेसिस दिमाग में आया कि ये हो सकता है, कोई कंजेक्चर मैथमेटिक्स में दिमाग में आया, कि फिजिक्स में कोई हाइपोथेसिस आया, तो हम दौड़े भाई, बड़े बड़े इंस्ट्रूमेंट लेके कुछ सेटअप बटअप वगैरह कर दिए, और वो एटम एटम स्मैश करने लगे, और जो भी तुम्हारा मुद्दा है वो एक्सपेरिमेंट हम करे, एक ग्राफ पेपर लिए, उसके ऊपर एक्स एंड वाई कोऑर्डिनेट पे हम ड्रॉ करना स्टार्ट कर दिए, फिर उसके ऊपर कुछ कैलकुलेशंस वगैरह किए, कैलकुलेशन कैलकुलस हो सकता है, डिफरेंशियल ज्योमेट्री हो सकता है, जो भी हम कर रहे हैं, उसके बाद हमें कंक्लूजन दे रहा है कि चलो यही साइंस है। तो ये जो साइंस है उसका एक बहुत ही ज़्यादा लंबा हिस्ट्री है। जब तुम डार्विनिज्म पढ़ोगे अच्छे से, ऊपर ऊपर से तो नहीं, बिल्कुल भी नहीं। जब तुम फ्रॉइड के बारे में पढ़ोगे, फ्रॉइड को अगर तुम साइंस नहीं मानते हो तो ना मानो, मगर डार्विन को अगर तुम साइंस के अंदर देखते हो, तो उस ज़माने में जो साइंटिफिक थिंकिंग थे, उसका जो कंक्लूजन कैसे निकलता था, उसका प्रोसीड्यूर बहुत ही अलग था। हमारे इस टाइम में जैसे साइंस परफॉर्म किया जाता है ऐसे नहीं था। साइंस जो इवोल्यूशन हुआ है, वो फिलोसॉफी से इवोल्यूशन इवॉल्व होके आया है, धीरे 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 करके। इसलिए तुम बहुत सारी किताबों में देखोगे
कि जो साइंटिफिक रिसर्च के ऊपर किताब थे, बहुत सारी किताब में मेंशन था कि नेचुरल फिलोसॉफी, इट वाज नॉट साइंस, इट वाज नेचुरल फिलोसॉफी। क्या मुद्दा था? नेचुरल फिलोसॉफी। बहुत सारे ऐसे किताब हैं। तो इसका मतलब, इसका वजह भी है क्योंकि ये जो चीज़ें धीरे धीरे साइंस नाम के जो चीज़ आया, वो इवॉल्व होते होते आया, ठीक है। एक था हमारा बंदा फिलोसॉफी, फिलोसॉफी से इवॉल्व, फिलोसॉफी मतलब तुम जो समझते हो कि वो मेरे जैसे दाढ़ी वाला बाल वाला एक लड़का और बंदा जो भी हो बैठ के तुम्हें अनाप शनाप सुनाएगा, तो वही फिलोसॉफी है। तो वो फिलोसॉफी से धीरे धीरे करके ये चीज़ आया है, ठीक है। तो इन लिटरेचर और जो आर्ट वगैरह है, मैथोलॉजी वगैरह है, और जो अलग अदर हजार किस्म की चीज़ें जो तुम्हारा साइंस नहीं है, उन चीज़ों को ऐसे करके मत देखा करो, बहुत बुरा लगता है। तो भैया इंजीनियरिंग स्टूडेंट हम भी अच्छे स्टूडेंट ही है, बुरे नहीं हैं ज़्यादा, थोड़ मतलब एकदम ही बुरे स्टूडेंट नहीं है, तो हम कह रहे हैं ये बात। तो अब क्या बात है, छोटे मोटे डिस्क्लेमर हमने दे दिया, लंबा वीडियो है बहुत ज़्यादा। तो हम समझा रहे थे कि ये जो फिलोसॉफी है, ये जो साइंस है, साइंस एंड टेक्नोलॉजी फिलहाल बहुत आगे चल चुका है, और उसके जो कुछ टर्म्स है फिर भी वो पुराने ख्यालात रह चुके टर्म्स, कभी कभी मिसनोमर हो जाते हैं, कभी कभी मिसगाइड करते हैं, मैं ये भी मानता हूँ। कुछ टर्म शायद एक्यूरेट नहीं है, उस टर्म से अगर हम किसी चीज़ को इंटरप्रेट करना स्टार्ट कर दे तो शायद दिक्कत हो सकता है। लाइक हिपोकैम्पस नाम की ग्लैंड है, अगर हम उसके ओरिजिनल रूट के बारे में सोचे हिपोकैम्पस, और शायद कोई था हिपोकैम्पस नाम का, शायद कुछ था, हिप्पो मतलब कुछ था, कैंपस मतलब कुछ था, अगर हम दो सबको मिलाए भी, उसका अर्थ ये ग्लैंड के अर्थ ना भी हो सकता है। मतलब वो ये बात ऐसा हो गया कि तुम कश्मीरी पुलाव में कश्मीर नहीं ढूंढोगे, ऐसा कुछ लॉजिक हो गया, मगर इंटरेस्टिंग, हम यही कहेंगे। तो देखो भाई, तो ये क्या हमारा साइंस का मुद्दा। पहले हम आए थे एक्वास फिटरेस, मेडिकल साइंस के एग्जाम्पल में। तो मेडिकल साइंस में क्या हो रहा था, प्रोफेसर जो ये थ्योरी है, थ्योरी ऑफ बॉडी बाय पैरासेल्सिस, जो विट्रियस ह्यूमर्स के बारे में बात करते हैं, हो सकता है कि कई कई हद तक ये सही है, ठीक है। ऐसा और भी एग्जाम्पल्स हो सकते हैं, कई हद तक ये सही है, कई हद तक तुम्हारा ये थ्योरी काम करता है, शायद तुमको बेटर सोल्यूशन इंस्टेंटली प्रोवाइड करता है जो मेडिकल साइंस नहीं कर सकता है। तो मतलब तुम्हें और कोई टेस्ट परफॉर्म करना पड़ेगा, ये करना, हाँ डिविएशन ज़रूर होंगे, पर हो सकता है कि दोनों ही तरकीब एक ही रिजल्ट दे सकते हैं, बट तुम उस तरकीब पे रिलाई करते हो बिकॉज वो तुम्हारा मेडिकल स्कूल और कॉलेज में सिखाया जाता है, वो मोर प्रोफेशनल है, मोर ट्रू टू रियलिटी है, और ये वाला तुम नहीं यूज़ करते हो, मगर तुम्हारा गोल तो वैसे ही है, डायग्नोसिस करना ही तुम्हारा अल्टीमेट गोल है, राइट। तो अब दोनों थ्योरी वर्क करता है, हो सकता है कि पैरासेल्सियस जी बाबा ने जो थ्योरी दी थी तो वो अच्छे से ज़्यादा अच्छे से काम करे, কিন্তু তোমরা করবে না, কিন্তু তোমরা এটা জানবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটা প্রথাগতভাবে জিনিসটা চলে এসেছে, একটা প্রোপাগান্ডা এসেছে যে সায়েন্স ইজ লাইক সায়েন্স, অ্যান্ড এটার কিছু পার্টিকুলার জিনিসই আমরা, পার্টিকুলার থিওরি আমরা ফলো করি, এটাই এত বছর ধরে এসেছে। তো দিস ইজ এন এজেন্ডা, দিস ইজ এন প্রোপাগান্ডা, অ্যান্ড আমার মনে হয় মেডিকেল কলেজের প্রফেসরের সেই জিনিসটাই তোমাকে শেখাবে, কোনো অল্টারনেটিভ থিওরি থাকলেও শেখাবে না। অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাট হ্যাপেন্ড অলসো উইথ দ্য ক্যাথলিক চার্চেস। বাইবেলের যে ডক্ট্রাইনগুলো অন্যরকম কথা বলতো, মানে যদি আমরা কিছু যেগুলো কনভেনশনাল বাইবেল বলতে বুঝি, তার কন্ট্রাডিক্টরি যদি কোনো কথা ওঠে, সেই কথাগুলো তো অবশ্যই ইজ নট গুড ফর দ্য হোল ফেইথ, রাইট। ফেইথ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, আই এগ্রি। অ্যান্ড যেখানে তুমি ইউ আর মেকিং দ্য ফেইথ, ইউ আর বিল্ডিং দ্য ফেইথ আউট অফ অল দিস রিলিজিয়াস প্র্যাকটিসেস স্ক্রিপচার্স, তো সেখানে কন্ট্রাডিক্টরি জিনিস চলে আসে। ইফ ইউ আর সাফারিং ফ্রম আ ম্যাল ফাংশনিং ফেথ, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইউ। কেমন মানে তুমি দুটো কন্ট্রাডিক্টরি বিলিভ কি করে নিতে পারবে যদি তোমাকে হঠাৎ করে আজকে বলা হয় যে আহ, ব্রহ্মা সঙ্গীতের দেবতা এবং ব্রহ্মা সঙ্গীতের দেবতা নয়। তো অবভিয়াসলি তোমার ফেথ কিছু জন্মাবেই না, আর তুমি লাইফের যে প্রগতি সেটা কোনোদিন পাবেই না। তো ক্যাথলিক চার্চ ডিড হোয়াট, তো ক্যাথলিক চার্চ বাড়ির দোজ থিংস, মানে এখনো রোমের ভ্যাটিকানে যে আর্কাইভ আছে, লাইব্রেরি আর্কাইভ, সেখানে কিছু স্ক্রিপ্টস আছে যেখানে অনেক অন্যরকম কথাবার্তা বলা হয় অ্যান্ড অল। তো ইট ওয়াজ অ্যাকর্ডিং টু ড্যান ব্রাউন। এবার আমি নিজে তো গিয়ে দেখিনি যে আদৌ আছে কি নেই, ড্যান ব্রাউন যেটা বলেছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, শুনে তোমাদের একটু ইন্টারেস্টিং লাগতে পারে, বইটা পড়তে পারো, আমি সবাইকে বইটা পড়ার জন্য রেকমেন্ড করবো।
অ্যান্ড অলসো লাইক এভরিথিং এলস ইন লাইফ, কোনো কিছু সিরিয়াসলি নেওয়ার নেই, জাস্ট পড়ো, ট্রিগার্ড হওয়ার কিছু নেই, লাইফে জাস্ট এনজয় করে এগিয়ে চলো। এবার আমি আসি আমার মেন কথাতে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা। এটা খুব গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমি তিনটে ভাষায় কথা বলছিলাম, বাংলা, হিন্দি এবং ইংরেজি। সবকটা ভাষার নিজস্ব একটা গুণ আছে, নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক্স আছে বলে আমার মনে হয়। বাংলাতে হয়তো অনেক রকম কবি আছেন, অনেক রকম সাহিত্যিক আছেন, অনেক রকম বক্তা আছেন। আমরা যদি মিরাক্কেলের মীরকে দেখি, মীর যেভাবে বাংলা বলে বা মীর যেভাবে বাংলাটাকে ব্যবহার করে, সেটা বাংলা ভাষাতে একটা অন্যরকম ইমপ্রেশন এনে দেয়। মানে ধরো তুমি একটা বিদেশি, তুমি বাংলা ভাষা নিয়ে জানতে চাও, তুমি মীরের দুটো ভিডিও দেখলে, তাহলে তুমি ভাববে বাংলা ভাষাটা কীরকম, বাংলা ভাষাটা কীরকম। মীরের ভিডিও বলতে তুমি ধরো আমাদের এখন খুবই ফেমাস একজন পার্সন রদ্দুর রায়ের ভিডিও দেখো, তো মনে হয় বাংলা ভাষা এরকম। আবার তুমি যদি খুব ভালো কোনো সাহিত্যিকের একটা বাংলা, জয় গোস্বামীর কোনো ভিডিও দেখো বা ঋতুপর্ণ ঘোষের কোনো যদি ভিডিও দেখো, মার্জিত একটা ব্যাপার আছে ভাষাটার মধ্যে, একটা ঐতিহ্যের গমক আছে অবশ্যই। তো সেখানে মানে সমস্ত কথাগুলো খুব মানে একটা কি বলবো, মানে সুন্দর, বাঁধা ধরা সুন্দর যাকে বলে। তো সেরকম একটা বিষয় পাবে। কিন্তু সেরকম ইংরাজিতে তুমি যদি যাও, ইংরেজিতে বিভিন্ন লোকের বিভিন্ন কথা সেরকম পাবে। এবার অবশ্যই আমার মনে হয় একটা ভাষাকে ঠিকঠাকভাবে, ভাষার চরিত্র যদি তুমি ধরে নাও যে একটা ভাষা, সমস্ত ভাষার একটা নিজস্ব চরিত্র আছে। কোনো ভাষা একটু বেশি মিষ্টি, কোনো ভাষা একটু টক, কোনো ভাষা একটু ঝাল, কোনো ভাষার একটু বেশি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ডিফিকাল্ট টু স্পিক, কোনো ভাষার হয়তো কিছুই নেই, খুবই সিম্পলিস্টিক। তো সেরকমভাবে যদি ধরে তুমি এগো, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় সত্যি ভাষাগুলোর এরকম চারিত্রিক গুণাগুণ আছে, তাহলে কিন্তু আমার মনে হয় যে তুমি যত রকম, হ্যাঁ, তাহলে মনে হয় যে ভাষাটার যে আসল চরিত্রটা জানতে গেলে আমাদের ভাষাটা ঐতিহ্য দেখা উচিত, ভাষাটাকে গোটাভাবে দেখা উচিত, মানে নট জাস্ট অনলি আ পার্ট। স্টার্ট অবশ্যই ক্লাসিক থেকে করা উচিত। ক্লাসিক বলতে আমি বলতে চাইছি ভাষা নিয়ে সবচেয়ে বেশি নাড়াচাড়া কারা করে, প্রপারলি নাড়াচাড়া যাকে বলতে, সেটা হচ্ছে যে যারা সাহিত্যিক, যারা কবি, যারা গায়ক, তারা বেশি নাড়াচাড়া করে। অবশ্যই আমি আজকে একজন বাংলাভাষী, বাংলায় যে কথা বলে কিন্তু মানে এই জিনিসগুলোর সাথে জড়িত না, হয়তো সে একটা সম্পূর্ণ অন্য ফিল্ডে আছে, হয়তো সেলসে কাজ করে, হয়তো টেলিকমিউনিকেশনে কাজ করে, তার সে অবশ্যই ভাষাটাকে নিয়ে নাড়াচাড়া করে, আমার মতামত। কিন্তু আমার মনে হয় যে ভাষাটা ভাষা হিসাবে নাড়াচাড়া করার জন্য সাহিত্যিকদের কাছেই তোমার আশ্রয় নিতে হবে। সেখানে বাংলা ভাষার একদম যদি প্রমিনেন্ট সাহিত্যিক একজনের নাম বলি, রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই উঠে আসবে। বাংলা ভাষা জানতে গেলে রবীন্দ্রনাথ তোমায় পড়তে হবে, এটা আমি মনে করি। আর তাছাড়া আরো অনেক লেখক আছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আরো আরো অনেক রকম লেখক আছে। তো এদের তোমাদের লেখা পড়তে হবে, লেখা জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে এবং সাহিত্যটাকে কিভাবে নাড়াচাড়া করেছেন, ভাষার সাথে কতটা তার সম্পর্ক, এগুলো ভাবে একটা ভাষা বোঝা যায়। এবার তুমি কোনো নতুন ভাষা শিখতে পারো, ধরো স্প্যানিশ শিখলে, জার্মান শিখলে, সেই ভাষাগুলোর আমার মনে হয় একটা ব্যক্তিগত টেস্ট আছে, ব্যক্তিগত ক্যারেক্টার আছে। এইবারে আসি যে দেখো, যেহেতু আমি একটা মতে বিশ্বাসী, তো আমি চেষ্টা করবো যে আমার মতটাকে বিভিন্ন রকম তথ্য দিয়ে পরিপূর্ণ করা, সাপোর্ট করার। তো অবশ্যই আমি ঘাটাঘাটি করবো, স্বাভাবিক। তো আমি যেরকম ঘাটাঘাটি করে অনেক জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে লিঙ্গুইস্টিক রিলেটিভিজম বা ল্যাঙ্গুয়েজ রিলেটিভিজম। এইটা থিওরিটাকে বলা হয় অনেক সময় যে সাফায়ার হর্ফ হাইপোথেসিস। তো সাফায়ার হর্ফ হাইপোথেসিসটা কি, মানে দুজন ভদ্রলোক বেসিক্যালি দিয়েছেন ওনাদের মতে ভাষা ইজ নট জাস্ট লাইক আ ওয়ে অফ কমিউনিকেটিং। আমরা জাস্ট বললাম, কমিউনিকেটেড আইডিয়া কিছু মাথায় এলো, একটা কমিউনিকেট করলাম, রাদার দিস অপোজিট ইজ ট্রু। মানে আমাদের যে আইডিয়া অ্যাবাউট আ থিং, দ্যাট ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। হাউ ফ্যাসিনেটিং! আইডিয়া অফ এ থিং দ্যাট ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ল্যাঙ্গুয়েজ। মানে আমি হাত, ধরো আমার হাত দেখা যাচ্ছে, এই হাতটা তুমি যদি স্প্যানিশ ভাষায় কথা বলা একটা মানুষ হও, তোমার কাছে হাতটার পারসেপশন একরকম হবে। আমি যদি ইংরেজি ভাষায় কথা বলি, আমার হাতটার পারসেপশন একরকম হবে। বাংলায় কথা বললে আমার হাতটার পারসেপশন একরকম হবে। হাতটা একটা অ্যানালজি ছিল। হাতটার বদলে যদি তুমি বাস্তব কিছু উদাহরণ দিকে তাকাও,
ফর এক্সাম্পল রাশিয়াতে নীল শব্দটা আমরা যেমন নীল বলি, ওদের ওখানে নীল না, ওখানে দুটো শব্দ আছে, সিনয় এবং গলুবয়। সিনয় মানে হচ্ছে লাইট ব্লু, আর গলুবয় মানে হচ্ছে ডার্ক ব্লু। যেহেতু ওরা ওই দুটো শব্দ দিয়ে নীলকে সবসময় আইডেন্টিফাই করে, তার মানে কি, তখন তুমি একটা নীল রং দেখছো, তুমি নীল বলছো না, তুমি বলছো সিনয় এবং গলুবয়। তাহলে কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করতেই হবে, মানে তুমি বাধ্য, তোমার কাছে উপায় নেই যে ওটা অ্যাকচুয়ালি কী রকম নীল। মানে তোমার শুধুমাত্র নীল না, তুমি আরেকটা স্তরের ভেতরে ঢুকে কথা বলছো যে ওটা হালকা নীল কি ওটা গাঢ় নীল। তাহলে কি হচ্ছে, আমরা যেমন হালকা নীল গাঢ় নীল, আমাদের কাছে চয়েস আছে যে হালকা গাঢ় বলতে, ওদের কাছে চয়েসই নেই, ওদের শব্দটাই নেই, নীল শব্দটাই নেই। ওদেরকে হালকা নীল একটা কথা, গাঢ় নীল একটা কথা বললে হালকা নীল অথবা গাঢ় নীল বলতে হবে, সিনয় অথবা গলুবাই বলতে হবে। তার ফলে কি হয়, ওদের কাছে ওদের নীল ব্যাপারটা আইডেন্টিফাই করার পারসেপশনের পাওয়ার ইজ ওয়ে মোর পাওয়ারফুল, মোর মানে ওয়ে মোর দ্যান আস। মানে একটা যদি ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপর একটা লাইট ব্লু থাকে, ওরা কিন্তু আমাদের থেকে বেশি ওটাকে আইডেন্টিফাই করার ক্ষমতা রাখে। এটা একটা জাস্ট উদাহরণ দিলাম। তো এইরকম আরো অনেক ইনস্ট্যান্স আছে যেগুলো দিয়ে আমাদের যে এভরিডে থিং, এই জাস্ট বিকজ অফ দ্য words that are around us, we have a different perception to another thing. পাপায়া নিউ গিনি, পাপায়া জায়গাটার নাম কি আমি জানি না, নিউ গিনিতে একটা জায়গা আছে যেখানে পাস্ট টেন্স, আমরা পাস্ট টেন্স মানে কি জানি, পাস্ট টেন্স মানে অতীত, একটা আই এট, হি ওয়েন্ট, মাই গ্র্যান্ডফাদার ডায়েড। বাট ওদের ওখানে যখন তুমি পাস্ট টেন্স বলবে, তিন রকম পাস্ট হয়। একটা হচ্ছে যে ইমিডিয়েট পাস্ট, মানে আজ জাস্ট আগের দিন। আরেকটা হচ্ছে আগের দিনের আগের দিন। আরেকটা হচ্ছে তার আগের ঘটনাগুলো, তারও আগেই, তার আগে সিরিজ অফ আগে, সেগুলোকে ওরা বোঝায়। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তার মানে ওরা যখন কোনো কিছু বলবে যেটা ঘটেছে, সঙ্গে সঙ্গে ওদেরকে ভাবতে হবে কখন ঘটেছে। তার ফলে ওদের যে কখনের পারসেপশন ইজ ওয়ে মোর পাওয়ারফুল দেন আস। ওরা সবসময় কখনটা ওদেরকে দেখতেই হবে, নাহলে আদারওয়াইজ এক্সপ্রেস করতে পারবে না। তো এই যে পাওয়ারটা, এটাকে বলে ল্যাঙ্গুয়েজ রিলেটিভিজম, মানে তোমার যে পারসেপশন অফ দ্য রিয়ালিটি ভেরি রিলেটেড টু দ্য ল্যাঙ্গুয়েজ ইউ আর ইউজিং। এবার আসি চরিত্র ব্যাপারটা কি, ইংরাজিতে আমরা যখন একটা, ধরো একটা বাচ্চা ছেলে, একটা যদি বাচ্চা ছেলে সবার বাড়িতেই দেখেছো, আশেপাশে প্রতিবেশীর বাড়িতে থাকবে, দেখেইছো, তোমরা একসময় বাচ্চাই ছিলে। কেউ যদি খেলতে খেলতে একটা যদি ভেঙে যায়, তাহলে মানে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা হচ্ছে যে ও ওই জিনিসটা ভেঙে দিয়েছে, ইউ ব্রোক দ্য থিং, রাইট? এমন কিছু ভাষা আছে যেখানে দ্য দ্য ভাস ব্রোক, ইটস নট ইউ ব্রোক দ্য ভাস, ইটস দ্য ভাস ব্রোক। তো মানে এতে কি হয়, ছোটবেলা থেকে এইভাবে যে আপব্রিঙ্গিং হয়, এই ভাষার দ্বারা ভাষায় থাকে, তো দে in the long run do not remember about who did that thing, but it's rather about the thing happened. That's a good thing in life. Like, you will not remember like who broke your heart or who did wrong things to you, who do terrible things to you. Just remember the terrible things happened, wrong things happened, and it's kind of a very self accepting kind of a view of the world, because you are just like that, you are using that language. This language is just like that, it is not a blaming language, it's just a very passive language. Like, it happened, the language nature is a passive. So when you are just always expressing yourself through that language, then you just get inclined to that thing that, yeah, my life is about all about this passive things happening, not it's about a very active aggressive kind of things. It's about responsibilities, that I did that wrong thing, oh fuck, he did that wrong thing. It's not like that. Sorry for using the curse word, I would use whatever. So this is the fun thing that I learned about language relativism, and somewhere I believe that this is true, যে ক্যারেক্টার মানে ভাষার চরিত্রের উপর তোমার চরিত্র অনেকটা নির্ভর করে। কারণ ভাষা কোথাও গিয়ে শুধুমাত্র তোমার চিন্তা ভাবনা, তুমি যেটা ভাবছো সেটাকে কেবলমাত্র ব্যক্ত করে না, বরঞ্চ তোমার চিন্তা ভাবনাকে ভাষা মোড়ে, প্রতি মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে তার নিজস্ব চরিত্রের উপর নির্ভর করে তোমার ভাষাকে মুড়তে শুরু করে, তোমার চিন্তাকে মুড়তে শুরু করে, এবং সেই ভাষা তোমাকে তার মতো বানায়।
একটা ভাষার স্বতন্ত্র অস্তিত্ব আছে বলে আমার মনে হয়। কেন মনে হয়? তার কারণ অবশ্যই ল্যাঙ্গুয়েজ রিলেটিভিজম একটা থট এস্টাবলিশ থট, অবভিয়াসলি কন্ট্রোভার্সিয়াল থট, অনেক ডিবেট হয়, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ, এবং যেটা আমার জন্য মুখ্য কারণ, কারণ এটা আমি এই জীবনে অনুভব করেছি। দেখো কি হয়, বিষয়টা আমি বলি, একদম ভিডিওর এন্ডেই বলতে পারি। আমি তোমাকে একটা লেখা দেখাই, তাহলে সবচেয়ে বেশি বোঝা যাবে। এটা আমার ডায়েরি, দেখতে পাচ্ছ হিজিবিজি কাটা মানে আমার কিছু, এইখানে আমি কিছু লিখেছি। দেখে কিছুটা মনে হবে উর্দু টাইপের, কিছু লেটার মনে হবে তামিল টাইপের, যদি ভালো করে দেখো এগুলো একটু গোল গোল মতো আছে, এগুলো একটু উর্দু টাইপের ছোট ছোট, এটা আবার কেমন ঝিকঝিক ঝিকঝিক করে চলে গেছে, তারপরে এভাবে গেছে, এগুলোও শব্দ, কিন্তু এগুলো একটু অন্য শেপের শব্দ, যেটা হয়তো এমন একটা ভাষা যেটা এখন অস্তিত্ব নেই। এটা আবার সেই ভিলেন ইউভি সিনেমার মতো সার্কুলার, অ্যারাইভেলের মতো সার্কুলার একটা লেখা। অ্যারাইভেল নিয়েও কিছু কথা হয়তো বলতাম, পরে কোনোদিন বলবো। আজকে আমাকে ঘুমোতে যাবে, 2:14 বাজছে এখন। তো দেখো ভাই, ব্যাপারটা কি হয়েছে, ভাই বোন যারাই আছো, এটা আমি লিখেছি, এবং এটা একটা ভাষা, এটা একটা ভাষা, এটার মানে কি, এটা কি বোঝাচ্ছে আমি জানি না, তবু এটা ভাষা। এটা কেন ভাষা? এটা ভাষা কেন বুঝতে হলে এটা বুঝতে হবে যে এটা যে ভাষা, এটা আমি একটু কিছুক্ষণ আগেই অনুভব মানে রিয়েলাইজ করেছি, জানতে পেরেছি। আমাকে জানিয়েছেন নোম চমস্কি। নোম চমস্কি কিভাবে জানিয়েছেন বলছি। নোম চমস্কি তার একটি ইন্টারভিউতে জানিয়েছেন যে আমরা যে সচরাচর ভেবে থাকি যে ভাষা আমাদের চিন্তা ভাবনা, আমাদের কথাগুলোকে এক্সপ্রেস করছে, রূপ দিচ্ছে, বাস্তবায়িত করছে, and it is designed for communication, but that is not true. Rather, the language is the basic design of language. Now, according to Noam Chomsky, the basic design of language is way inefficient in terms of communicating ideas. Rather, it is efficient in terms of its design from a very biological perspective of its existence. মানে ভাষাটা যে এক্সিস্ট করছে, ভাষাটাকে এক্সিস্ট করার জন্য যেরকম ভাবে ডিজাইন করতে হতো, ভাষাটা সেইভাবে ডিজাইন হয়েছে। নট বিকজ কি ভাষাটা আমাদেরকে এক্সপ্রেস করার জন্য ডিজাইন হয়েছে। অনেক জায়গা আছে, অনেক দৃষ্টান্ত আছে যেখানে ভাষা এমন কিছু ভাবে ব্যবহৃত হয় যেটা খুবই ইনএফিশিয়েন্ট ওয়ে, একটা চিন্তা, একটা কথা, সেটাকে খুব ইনএফিশিয়েন্টলি কমিউনিকেট করছে আমাদের এক্সিস্টিং ভাষা। তো তাহলে কেন হবে, যদি ভাষা সত্যি আমাদের কমিউনিকেশনের জন্যই এসে থাকে, তাহলে তার মধ্যে এই ইনএফিসিয়েন্সি আসার কথাই না। তাহলে তো সেটা ওর এক্সিস্টেন্সের ভেরি পারপাসকে ডিফিট করে দেয়। বাট এটা একটা অ্যাকসেপ্টেড ফ্যাক্ট, এবং নট জাস্ট দ্য পিপল অফ দিস এজ, বাট অ্যারিস্টটল হিমসেলফ, as long back ago as that, observed that language is very inefficient in expressing, in communicating. It looks like it is designed for its own existence. And that's where I think that what I just wrote there is a language. And this is not the first time that I am writing like this. The context is that there was a time when I really cut off my social circles and all, and I am very introvert kind of a guy. From my core of the heart, I am a true introvert, I believe. And there are, I will not say very introverted actually, but it's more of an introspective kind of a guy. I've always been into this introspection things, and I introspect these things. তো সেখানে আমার যেটা মাথায় চলে, আমার যেটা অভিব্যক্তি হয়, সেটা আমি এক্সপ্রেস করি বিভিন্ন ওয়েতে। কখনো হয়তো আমি হাত পা নাড়ছি, জাস্ট আই এম মেকিং সাউন্ড বাই ট্যাপিং দ্য থিংস ওয়েন, or else I'm doing some things which is probably not like a conventionally making any meaning for anybody out there in the room among the thousand people I'm sitting, but it makes sense to me. তো এরকম আমি অনেক অ্যাক্টিভিটিস করি। For example, some hand gestures. I'm sitting and I'm making the hand gesture. It doesn't have a meaning. Like I'm doing this thing, this thing, this thing, this thing. Doesn't have a meaning. But for me, it's kind of like a progression of my hands. Like I find a sense here.
Now, I'm not going to explain all the things. I'm not going to justify myself. I'm not going to explain myself. But one thing that you need to know, that at that time, that when I was very isolated, I started drawing some scribbles on the page, and the scribbles took form of words. I thought that these are more looking like words. These are looking like a sentence. This had got a structure of a sentence. It's as if it's almost like an expression. তো আমার মনে হয়েছিল, যেটা এখন আমি আরো ভালোভাবে বুঝতে পারি, ওই টাইমটাতে আমার মাইন্ডে যেটা চলছিল, আমি সেটাকে একটা নিজস্ব ভাষার মাধ্যমে এক্সপ্রেস করেছিলাম, যে দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন। আমার যে ওই মোমেন্টের যে থট, ওই মোমেন্টে যে আমি ছিলাম, যেটা আমার চরিত্র ছিল, সেই চরিত্রটা একটা অন্যরকম চরিত্র। এটা স্প্যানিশ চরিত্র না, এটা ফ্রেঞ্চ চরিত্র না, এটা কোনো মানে ইংলিশ চরিত্র না, এটা কোনো বাংলা চরিত্র না। এটা একটা অন্য চরিত্র ছিল, যেটা অন্যরকম। ইটস টোটালি ডিফারেন্ট, ডিফারেন্ট ফ্রম এভরি আদার থিংস। ইটস নট রোম্যান্টিক, ইটস নট অ্যাগ্রেসিভ, ইটস নট ডিপ্রেসড, ইট ইজ সামথিং ডিফারেন্ট, যেটা ওখানে আমি এক্সপ্রেস করেছিলাম। ইট ইজ আ ফিলিং which I expressed, and which is not comparable to other existing language, it's not comparable to other existing characters, other existing film. It was an original creation. And whenever I'm doing this, these things are very, like, coming from a subconscious part of mind. You are not willfully, willingly, consciously doing anything. Your hand is just being guided through it, and there are definitely thoughts behind it. It's not like a meaningless thing. There is some expression of it, and this is the formation of expression. And as you are engaging in the act, right then, right at that instant, you are forming it. It's not like previous expression of a preconceived notion. It's the expression of a live notion that is just being born, sustained, and destroyed. The moment I put the pen there, it's created. I draw, it's continuation, and I end its destruction of it. That's all. And this is so beautiful when you really think about it. That this is the original creation that I can do. Probably the most original creation of mine right now, and I really felt happy about it. And it feels liberating whenever I do things like this. So, আর যেটা ফ্যাসিনেটিং আমার খুব লাগে, সেটা হচ্ছে যে আমি কিন্তু আগে রিয়েলাইজ করিনি, এখন রিয়েলাইজ করলাম। হ্যাঁ, ভেবে দেখলাম এরকম লাইফে তো অনেক কিছু আমি করেছি, যেগুলো খুব ইনোভেটিভ, যেগুলো খুব ক্রিয়েটিভ, যেগুলো খুব এসেন্ট্রিক, যেটা খুব আউট অফ দ্য বক্স, সামথিং very close to madness, but I never recognized it because I just didn't know it, because I just didn't know how to make sense of it. I just did. Probably my greatest creations are already done, and I never recognized it. So that's it. I think it happens with everyone out there. Probably you have also created something which you discarded, which you threw away. Probably it's on your dustbin right now. Who knows? That was like one of the greatest masterpieces of your life. So go and find it out.